যে এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের আত্মসমর্পণ এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ অন্তত ৪৫% ব্যবহার করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রের ভাণ্ডারে টান পড়ুক, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে নামুক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মানুষের ঘৃণা এবং বিদ্বেষ আরও বেশি বাড়তে থাকুক। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের অন্তত অর্ধেক ব্যবহার করে ফেলেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি আলোচনা সেটিকে এখনও জিইয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ তিনি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি তথ্যে জানিয়েছেন যে শুক্রবারের মধ্যেও ইরানের সাথে এই শান্তি চুক্তি হওয়া সম্ভব বা আলোচনা হওয়া সম্ভব, এবং পাকিস্তানের কর্মকর্তাদেরও বরাত দিয়েছেন তিনি এবং বলেছেন যে পাকিস্তানি কর্মকর্তারাও বিশ্বাস করেন, যারা এটি মধ্যস্থতা করছেন তারাও বিশ্বাস করেন যে আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে এই ধরনের একটি চুক্তি করা সম্ভব। কিন্তু কিসের ভিত্তিতে তারা এগুলো বলছেন এবং কোন তথ্যের ভিত্তিতে বলছেন সেটি কিন্তু ব্যাখ্যা করেন নাই। কিন্তু পরিস্থিতি যেই দিকে যাচ্ছে এবং যে প্রক্রিয়ার মধ্যে আছে তাতে এখানে আসলেই কোনো চুক্তি হবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কার্যত ইরানের যেই কার্যক্রম এবং ইরানের যেই মনোভাব, তাতে করে এখানে ইরানের যেই শর্ত সেগুলোর বাইরে গিয়ে এবং হরমুজ প্রণালী ওপেন না করলে এবং ইরানের শর্তগুলো মেনে না নিলে কোনো আলোচনায় ইরান বসবে, এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এখন এই যে পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই কিন্তু বলেছেন যে তিনি এই যে যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এই যে তিনি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প, এটিকেই গোটা বিশ্বের যারা বিশ্লেষক, যারা রাজনীতিবিদ, তারা বলছেন যে এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের আত্মসমর্পণ এবং তিনি যে আসলে এই যুদ্ধটা আর টেনে নেওয়ার অবস্থায় নাই সেটি খুব পরিষ্কার বোঝা যায়। এখন তিনি পাকিস্তানের দ্বারস্থ হয়েছেন, পাকিস্তানের মাধ্যমে কোনোভাবে একটি চুক্তি করানো যায় কিনা, চুক্তি করিয়ে এখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেন কিনা সেই চেষ্টা করছেন। যদিও পাকিস্তানিদেরকে এখন ইরানিরা আসলে কতটুকু বিশ্বাস করবে সেটি নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আলোচনায় যেহেতু তারা মধ্যস্থতা করছে সেই হিসাবে তাদেরকে একটা আমলে নিতে হয়, কিন্তু ইরান এটুকু বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে পাকিস্তানকে দিয়ে একটা স্কেপ করতে চাচ্ছে এবং পাকিস্তানকে দিয়েই তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটি করতে চাচ্ছে। সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সেই সব কথা, যেসব তিনি যেভাবে এগুলো থেকে কিছু চাইছেন সেটি তার নিজের মাধ্যমে বলা খুব বেশি সহজ নয়, এজন্য পাকিস্তানকে তিনি অবলম্বন করছেন। যদিও আমার কাছে মনে হয় যে ইরান সেই জায়গায় খুব বেশি রেসপন্স করবে না। এখন এই ডোনাল্ড ট্রাম্প এই যে এক ধরনের বলা যায় অসহায় আত্মসমর্পণের মতো নিজে নিজেই যুদ্ধবিরতির মেয়াদ একেবারে অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন এবং যতক্ষণ পর্যন্ত একটা বলা যায় যে সংনিবেশিত আর কি একসাথে একেবারে একটি কম্বাইন্ড একটি প্রস্তাব যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তিনি এই মেয়াদ বাড়িয়েছেন। তার মানে হচ্ছে যে কি, এটি ইরান যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নিতে পারবে এরকম একটি অবস্থায় তো বোঝা যাচ্ছে। যদিও ট্রাম্প পরবর্তীতে বলেছেন যে খুব বেশি সময় দেওয়া হবে না ইরানকে, কিন্তু ট্রাম্পের এই কথা যে সব কথার কথা সেটি খুব বোঝা যায়। এখন বিশ্লেষণ শুরু হয়েছে বিশ্ব মূলত যে ট্রাম্প কেন এই যুদ্ধে আর নতুন করে জড়াতে চাইছেন না বা কেন তিনি এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন। মূলত অনেকগুলো দিক থেকে ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে চাপে পড়ে গেছেন। একদিকে তো তিনি তার ইউরোপের মিত্র, ন্যাটো মিত্র সহ অন্যান্য যেসব দেশ আছে তাদের কাউকেই তিনি এই যুদ্ধে জড়াতে পারেন নাই, সর্বশেষ চেষ্টা করেও পারেন নাই। এমনকি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু হরমুজ প্রণালী উন্মুক্ত করতে অন্যদেরকে আসার আহ্বান জানিয়েও কিন্তু তিনি কাউকে পাশে পান নাই, যেটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় সিগন্যাল। দুই হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে এবং এর আগে ইউক্রেনকেও তিনি যে অস্ত্র সহায়তা দিয়েছেন, তারপরে আবার ইরানের সাথে 40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধ করতে গিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের ভাণ্ডার, সেই অস্ত্রের ভাণ্ডারে কিন্তু বড় ধরনের টান পড়েছে এবং এই অস্ত্রের ভাণ্ডারে যে টান পড়েছে সেটি নিয়ে খোদ নিউ ইয়র্ক টাইমস সহ বড় বড় গণমাধ্যম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পেন্টাগনের কর্মকর্তারাও কিন্তু এই আভাস দিচ্ছেন যে অস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের টান পড়েছে। এরই মধ্যে বিভিন্ন অস্ত্রের অর্ধেকের বেশি ব্যয় হয়ে গেছে। এই অবস্থার মধ্যে যদি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ অন্য কারোর সাথে করতে হয়, ইরানের সাথে হোক বা এরপরে যদি ইরান যুদ্ধের পরেও
অন্য কারো সাথেও যদি সংঘাতে জড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে সেখানে তারা কতক্ষণ ফাইট দিতে পারবে সেই শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। এ কারণে নতুন করে অস্ত্রের মজুদ না বাড়ানো পর্যন্ত দীর্ঘমেয়াদে আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লম্বা সময় ধরে যুদ্ধ করার সম্ভব নয়। কেন নয় সেটি একটা বিশ্লেষণ, যেটি আপনারা অনেকেই হয়তো দেখেছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর এক নতুন বিশ্লেষণ অনুযায়ী ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ অন্তত 45% ব্যবহার করে ফেলেছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের অন্তত অর্ধেক ব্যবহার করে ফেলেছে। নিজেদের শক্তিশালী প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এইবার আপনারা এই শুধু একটা পরিসংখ্যান থেকেই বোঝেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা ঝুঁকির মধ্যে নিয়ে গেছেন। এই অবস্থার মধ্যে যদি আরও 1 মাস যুদ্ধ করতে হয় বা আরও 40 দিন যদি যুদ্ধ করতে হয়, যেটি ইরান চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটাকে আরও দীর্ঘায়িত করুক, আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েছেই, আরও ক্ষতি হবে, কিন্তু ইরান চাইছে যে যুদ্ধটা আরও দীর্ঘায়িত হোক, ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রের ভাণ্ডারে টান পড়ুক, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে নামুক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মানুষের ঘৃণা এবং বিদ্বেষ আরও বেশি বাড়তে থাকুক। এটি হচ্ছে ইরানের স্ট্র্যাটেজি এবং সেই জায়গায় ইরান কিন্তু একেবারে সফল। এখন এই অবস্থার মধ্যে যদি এভাবে অস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসে আর ডোনাল্ড ট্রাম্প যদি খুব নিকট ভবিষ্যতে যদি কারোর সাথে আরও সংঘাতে জড়ান, বিশেষ করে চীন রাশিয়া যদি কোথাও তাকে একটা প্রক্সি যুদ্ধতে আবার ফেলে দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কিন্তু নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধরে রাখা অনেক বেশি কঠিন হবে। সেই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন। একদিকে কোনো মিত্র বন্ধু নাই ইসরায়েল ছাড়া, আরেকদিকে অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে, আরেকদিকে নিজের জনপ্রিয়তা এখন দিনে দিনে একেবারে তলানিতে নামছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, বিশ্ব অর্থনৈতিক অবস্থা তাকে চাপের মধ্যে ফেলছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধটাকে আর টেনে নিয়ে যাওয়ার মতো পজিশনে নেই, বেশিরভাগ বিশ্লেষকেরই এটি ধারণা। এ কারণে তিনি চাইছেন এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন, আবার নিজেই হুমকি দিচ্ছেন। এই অবস্থার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আসলে কারোর তেমন কোনো বিশ্বাস নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পাকিস্তানকে তাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বন্ধু হিসাবে নিয়েছে, ফলে এই যে বলা যায় যে এটিকে এক ধরনের বলা যায় যে এই পাকিস্তানের মাধ্যমেই তাই সে সর্বশেষ চেষ্টাটা করছে যে অন্তত কিছু একটা করা যায় কিনা। কারণ এর সাথে ইরানের সাথে আলোচনায় বসাতে বা ইরানের সাথে আলোচনার নেগোসিয়েশন করতে আর কোনো দেশের কাছে ধর্ণা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে লাভ হবে না, সেটি ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে বুঝতে পেরেছেন। এই জন্যে তিনি বলছেন যে আসিম মুনির হচ্ছেন তার সবচেয়ে পছন্দের লোক এবং পাকিস্তানের শেহবাজ শরীফ হচ্ছেন তার পছন্দের লোক এবং পাকিস্তান হচ্ছে মধ্যস্থতার জন্য উপযুক্ত। এর বাইরে তিনি আর কাউকে পাচ্ছেন না, বেসিক্যালি তিনি কাউকে পাচ্ছেন না। এই জন্য পাকিস্তানকে দিয়ে ইরানের সাথে আলোচনাটা করে তিনি একটা স্কেপ করতে চাইছিলেন, কারণ সরাসরি এখান থেকে আত্মসমর্পণ করে ওই আফগানিস্তানের মতো পালিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যদি সেটি করতে হয়, তাহলে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন যে সুপার পাওয়ার শক্তি, সেটি কিন্তু একেবারে মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ফলে তিনি কৌশলে এখান থেকে আসলে ভাগতে চাইছেন, এটিই বাস্তবতা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।